তোমাদের সামনে চলে আসছি মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের সর্বশেষ চ্যাপ্টারটি নিয়ে। চ্যাপ্টারটি হচ্ছে মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতি। যেহেতু মনোবিজ্ঞান মনকে নিয়ে আলাপ করে বৈজ্ঞানিকভাবে, তার মানে এর একটা গবেষণা পদ্ধতিও আছে। সেটা কেমন? সে প্রথমে প্রকল্প মানে গবেষণা হচ্ছে এখানে সমস্যার পদ্ধতিগত বা সিস্টেমেটিক সমাধান খোঁজা, এবং এই জন্য সম্ভাব্য সমাধানকে ধরে নেয়। যেমন ধরো একটা প্রশ্ন যখন উঠে, যেমন প্রশ্নটা কি হতে পারে? প্রশ্নটা হতে পারে ধরো হ্যালুসিনেশন কখন হয়। এখন তার একটা সমাধান হতে পারে এ হইলে হয় অথবা বি হইলে হয়। এই যে একটা অনুমান করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রকল্প বা হাইপোথেসিস বা অ্যাজাম্পশন। আচ্ছা, এবং এইটাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কারণ সে হচ্ছে মানুষের অভিজ্ঞতা বা বাস্তব পর্যবেক্ষণ থেকে তথ্য সংগ্রহ করে, যাতে করে বাস্তবিক একটা সমাধান পাওয়া সম্ভব হয়। এবং বেসিক্যালি মনোবিজ্ঞান মানে মন নিয়ে আলাপ আলোচনা কিন্তু পুরাতন, তাই না? মনোবিজ্ঞানের জন্ম কিন্তু 1869 সাল ধরা হয়। কারণ 1879 সাল ধরা হয় কারণ হচ্ছে ওই সময়টাতে জার্মানির লিপজিগ ইউনিভার্সিটিতে ওন্ড হচ্ছে একটা ল্যাব তৈরি করছিল মনোবিজ্ঞানের জন্য, যাতে করে বৈজ্ঞানিক পদ্ধতিতে মনোবিজ্ঞান সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যায় এবং সেগুলোকে অ্যানালাইসিসও করা যায়। এখন যদি স্যার এইখানে পরীক্ষণ পদ্ধতিতে মনোবিজ্ঞান হচ্ছে সবচেয়ে বৈজ্ঞানিক হচ্ছে, কারণ এখানে পরীক্ষণ বা এক্সপেরিমেন্টের সুযোগ আছে, এবং যার জনক হচ্ছে উইলিয়াম হোমট, যার কারণে তাকে কিনা পরবর্তীতে আধুনিক মনোবিজ্ঞানের জনক বানাই দিছে। এইখানে দুই ধরনের চলক থাকতে পারে, একটা অনির্ভরশীল বা যে চলকটা স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা হচ্ছে নির্ভরশীল বা অধীন চলক, যেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট বা অনির্ভরশীল বা স্বাধীন চলক কোনটা? যে চলকটা নিজে পরিবর্তন করে কিন্তু তাকে কেউ পরিবর্তন করতে পারে না। ওই যে বাসার বাবার মতন, সে যা করবো তাই ঠিক, তারা কেউ পরিবর্তন করতে পারতো না। কিন্তু এই যে বাবা যা কয় তার তোমার শুনতে হয়। এই যে এখন বলতেছে চান্স পাও না, পড়তে হইতেছে, এরকম ব্যাপারটা। কিন্তু এ বেচারা কি করে জানো? এ বেচারা হইতেছে নিজে নিজের মতো করে পরিবর্তন কবে হ্যান করবে, হ্যান করেন গা ত্যান করেন গা, কিন্তু অন্যের তার মতো করে পরিবর্তন করবে। তার মানে অনির্ভরশীল চলকটা হচ্ছে নির্ভরশীল চলকের উপর একটা প্রভাব রাখে, যেমন ভাবে তোমার বাবা তোমার উপর একটা প্রভাব রাখে, অথবা তোমার মা অথবা তোমার বড় ভাই অথবা তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমার উপর একটা প্রভাব রাখে। এই জায়গা থেকে নির্ভরশীল চলক হচ্ছে যেটা হচ্ছে রেজাল্ট, মানে যে পরিবর্তিত হয় এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কারণে। এটাকে আমরা বলছি পরীক্ষণের ফলাফল বা প্রতিক্রিয়া বা অবজারভেশন। এর মাঝখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাঝখানে আবার থাকে কিছু ভেরিয়েবল, যেটা হচ্ছে মধ্যম বা মধ্যবর্তী চলক বা ইন্টারমিডিয়েট ভেরিয়েবল। তার মানে সাইকোলজি হচ্ছে চলককে বেসিক্যালি তিন ভাবে দেখছে। প্রথম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে নির্ভরশীল নয়। তারপর হচ্ছে নির্ভরশীল ভেরিয়েবল, যে নির্ভর করে বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এরপর হচ্ছে মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট ভেরিয়েবল, যে কিনা নির্ভরশীল আর অনির্ভরশীল মাঝখানে যে ঘটকের মতো কাজ, যে পাত্রপক্ষ আর পাত্রীপক্ষরে মাঝখানে যোগ করে দেয়। গবেষণার পড়ার অনেক বৈশিষ্ট্যের ভিতরে একটা হচ্ছে খুব সুন্দর বৈশিষ্ট্য পরীক্ষণে, সেটা হচ্ছে ইউ ক্যান কন্ট্রোল ইট অ্যান্ড, এবং সেটা বস্তুনিষ্ঠতা আছে, কারণ তুমি কিভাবে কন্ট্রোল করতেছো তোমার গবেষণাটাকে, সেটাকে ডকুমেন্টেড করা যায়, এবং একই নিয়ন্ত্রণ একই ডকুমেন্টেশন অনুযায়ী তুমি সেই এক্সপেরিমেন্টটাকে তুমি বারবার করতে পারছো, যেটাকে বলা হচ্ছে পুনরাবৃত্তি বা রেপ্লিকেশন। এবং এই জায়গা থেকে পরীক্ষণ ছাড়াও আরো দুইটা গুরুত্বপূর্ণ উপায় আছে বৈজ্ঞানিক পদ্ধতির। একটা হচ্ছে পর্যবেক্ষণ। যেমন তুমি তো চাইলে সবকিছু পর্যবেক্ষণ সবকিছু পরীক্ষা করতে পারো না। ধরো তুমি জানতে চাও যে একটা মানুষ কেন সুইসাইড করে, এই জন্য কি কারো তুমি সুইসাইড করাতে পারবা? তার মানে পারবা না। তার মানে এই ক্ষেত্রে কি করবা? পরীক্ষণের সুযোগ নেই, কিন্তু তুমি পর্যবেক্ষণ করতে পারো। ওই সুইসাইড করা মানুষটার আশেপাশে মানুষের কাছ থেকে জানতে পারো কোন কোন বিষয়গুলো তার সুইসাইডের ক্ষেত্রে প্রভাবিত করছে।
সেকেন্ড হচ্ছে অনেক ক্ষেত্রে কোনো ইউনিক ঘটনা ঘটে গেলে জীবন বৃত্তান্ত বা কেস স্টোরি বা প্যাশন হিস্টোরি বা লাইফ স্টোরির মাধ্যমেও আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এক ধরনের বৈজ্ঞানিক কাজ। আচ্ছা, শেষ জিনিসটা হচ্ছে উপাত্ত বা ডাটা। এই পরীক্ষণ, এই পর্যবেক্ষণ অথবা এই ঘটনা অধ্যয়ন বা কেস স্টাডি, এইখানটাতে যে জিনিসগুলো আমি প্রথমে কালেক্ট করি, যে ভেরিয়েবলগুলোর মান কালেক্ট করি বা পোয়েট্রি যেসব জিনিসপত্র নোটপত্র যা ইচ্ছা আমি কালেক্ট করি, এটাকে আমরা প্রথমে বলেছি উপাত্ত। উপাত্ত যখন একটা অর্থ দাঁড়িয়ে যায়, সে উপাত্তকে বা ওই যে উপাত্ত যার আরেকটা নাম হচ্ছে ডাটা, সে উপাত্তকে তখন আমরা বলছি তথ্য বা ইনফরমেশন। তো আমরা তো বেসিক্যালি দেখলাম যে মনোবিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতি বা বৈজ্ঞানিক গবেষণার পদ্ধতি কেমন। এখন দেখি আমাদের সামনে যে পরীক্ষা আছে, সেই পরীক্ষায় এখান থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে। প্রথম হচ্ছে গবেষণায় প্রকল্প কি জিনিস, গবেষণা কেন করা হয়, প্রথমে একটা এমসিকিউ প্রকল্প, সেকেন্ড কেন করা হয়, 3 নম্বর হচ্ছে প্রকল্প বা হাইপোথিসিসটা। এরপর হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির মূল ভিত্তি কি, মনোবিজ্ঞানের জন্ম কত সালে, 1879 সালে, এটা আগেও আমরা দেখেছি। আরেকটা এমসিকিউ হচ্ছে পরীক্ষণের প্রথম ধাপ কোনটি, পরীক্ষণের প্রথম ধাপ হচ্ছে সমস্যা শনাক্তকরণ। কারণ তুমি যদি সমস্যাই শনাক্ত করতে না পারো কি পরীক্ষা করবা বাবা। এই জায়গা থেকে পরীক্ষণ পদ্ধতি ইন্ট্রোডিউস করে উইলিয়াম ওন্ট লিপজিগ ইউনিভার্সিটিতে একটা ল্যাব তৈরি করার মাধ্যমে 1879 সালে। এখানে আমি 3টা এমসিকিউ দেখলাম। এই কারণেই এই পেশাটা বলা হয় আধুনিক মনোবিজ্ঞানের জনক। এরপর হচ্ছে অনির্ভরশীল চলক কি, নির্ভরশীল চলক কি, মধ্যবর্তী চলক কি, এই 3টা আবার হচ্ছে আমার 3টা এমসিকিউ। কন্ট্রোল, বস্তুনিষ্ঠতা এবং রেপ্লিকেশন, এটা হচ্ছে আমার 3টা এমসিকিউ। যে পরীক্ষণের মূল ভিত্তি কি, মূল ভিত্তি হচ্ছে নিয়ন্ত্রণ এবং বস্তুনিষ্ঠতা বা অথেন্টিসিটি, এবং এই যে পরীক্ষণকে একইভাবে বারবার করা যায় এটাকে বলছে পুনরাবৃত্তি বা রেপ্লিকেশন, এটা একটা এমসিকিউ। এরপরে আমরা অন্যান্য 2টা পদ্ধতি যেমন পর্যবেক্ষণ কি, ঘটনা অধ্যয়ন কি, এইটা হচ্ছে আমার আবার 2টা এমসিকিউ। এরপরে উপাত্ত কি জিনিস, এইটা হচ্ছে আমার এখান থেকে আমার সর্বশেষ এমসিকিউ। সো এর মাধ্যমে আমরা কি করলাম, এর মাধ্যমে বেসিক্যালি আমরা যে কাজটি করলাম সেই কাজটি হইতেছে গিয়া কি হইতেছে, আমরা মনোবিজ্ঞান গবেষণার পদ্ধতিসমূহ আলাপ করলাম এবং এই পদ্ধতিসমূহ থেকে ওই যে আমার সামনে মোটিভেশন প্রেরণা আছে, কি প্রেরণা, চান্স পাইতে হইব, কোথায় চান্স পাইতে হইব, কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে, ওই জন্য আমরা এমসিকিউগুলো দেখলাম। এখন আমরা শেষ করে দেব, কারণ এখন আমরা যাব আমাদের সেই সুপার এমসিকিউতে। লেটস গো ফর ইট। আমাদের সুপার এমসিকিউ হচ্ছে পরীক্ষণ পদ্ধতিতে যে চলকটি গবেষক নিজে নিজে পরিবর্তন করে সেটা কোনটা। দেখো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে নিজে নিজে পরিবর্তিত হয়, বা যে পরীক্ষা করতেছে পরীক্ষক বা গবেষক সেও চাইলে এটাকে পরিবর্তন করে ইম্প্যাক্টটা দেখতে পারে। তার মানে এটা হচ্ছে অনির্ভরশীল চলক। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কত সালে মনোবিজ্ঞানের জন্ম হয়, অনেকবার পড়েছি আধুনিক মনোবিজ্ঞানের জন্ম হচ্ছে 1879 সালে। এর মাধ্যমে আমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের আলোচনাটি আমরা এখানেই শেষ করলাম। শুধু কি তাই না, এর সাথে করে আমরা দেখলাম এমসিকিউগুলো কি, এবং আমরা একটা সুপার এমসিকিউ আলোচনা করলাম। এবং এই সম্পূর্ণ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র, শুধু তাই নয়, পাশ করে সবগুলো কোর্সের সাথে আছে একটি চমক। কি চমক সেটি, সেই চমকটি হচ্ছে অ্যান্টিবায়োটিক বা শীট। আরও বিস্তারিত জানার জন্য, কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সিটটি একদম নিশ্চিত করার জন্য তোমরা দেখে আসতে পারো অ্যান্টিবায়োটিকের সেই শীটগুলো। এবং পাশকড়ির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি পাশকড়ি পরিবার তোমাদেরকে শুধু পাশই করাবে না, বরং কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত বিষয়ে পড়ার সুযোগটি তোমাদের জন্য করে দিবে। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।